ক্লাস 6 ইতিহাসের আজকে আমরা 2 নম্বর অধ্যায়। এই 2 নম্বর অধ্যায়টা আমি আস্তে আস্তে তোমাদের টোটালটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমরা একটু মন দিয়ে শুনে চলো। আমি প্রথমেই বলি, টেক্সট বইটা সবসময় পড়বে, স্কুলের বই। প্রশ্ন হলে এই বই থেকেই হবে, অন্য বই থেকে প্রশ্ন হবে না। অনেক তোমরা হয়তো অন্য বইও পড়ো, কিন্তু সেইটা না পড়ে আগে টেক্সট বইটা পড়বে। আমি প্রশ্ন কোথায় কোথায় আছে হয়তো খুঁজে পাবে না, সেটা আমি ভালো করে বারবার বলে দেব। আর নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, যাতে তোমরা প্রশ্নগুলো লিখিত আকারে পেতে পারো উত্তর সহ। চলো আমরা শুরু করি। এই 2 নম্বর অধ্যায়টা কেমন করে পড়তে হবে, কি আলোচনা করতে এসেছে, আমরা যদি সেটা বুঝতে পারি তাহলে চ্যাপ্টারটা পড়তে সুবিধা হবে। চলো লিখছে, দেখো, ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ। আচ্ছা, বলতে তো পারতো ভারতবর্ষে, না, একসময় ভারতবর্ষকে ভারতীয় উপমহাদেশ বলা হতো। এটা আগের অধ্যায়ে তোমাদের বুঝিয়ে দিয়েছি, সেই জন্য বলতে হবে ভারতীয় উপমহাদেশ। যতবারই আমরা ভারতবর্ষের কথা পড়তে আসবে এই বইটার মধ্যে ভারতীয় উপমহাদেশ কথাটাই পড়তে হবে, বুঝে নিতে হবে ভারতবর্ষে। ভারতবর্ষে আদিম মানুষ, অদ্ভুত ব্যাপার। আমরা আদিম মানুষ জানি গুহায় থাকতো, সোজায় দাঁড়াতে পারতো না হয়তো। তারপর মানে এই যে সময়টা আদিম মানুষ ভারতবর্ষে কোথায় ছিল আমাদের দেশে, সেটা একটু জানতে নিশ্চয়ই মনটা কৌতূহল হচ্ছে। সেটাই আমরা আস্তে আস্তে জেনে নেব, দিয়ে অধ্যায়টা শেষ করে ফেলব। বলছি, যাযাবর জীবন থেকে স্থায়ী বসতি স্থাপন। সত্যি তো, আদিম মানুষ তো ঘর বাড়ি বানাতে জানতো না। তাই এই আলোচনা যতটা হবে যাযাবর জীবন থেকে স্থায়ী বসতি স্থাপন পর্যন্ত এই অধ্যায়ে আলোচনাটা হবে। চলো দেখিনি। এইখানে একটা গল্পে বলেছি, স্কুলে ম্যাডাম, দিদিমণি, মাস্টারমশাই গল্পটার মধ্যে বলতে চেয়েছি কি জানো, শিম্পাঞ্জি, অর্থাৎ চিড়িয়াখানায় বেড়াতে গিয়ে শিম্পাঞ্জি দেখেছিল, অর্থাৎ আদিম মানুষরা অনেকটা সেরকম দেখতে ছিল, সেটাই এখানে ধারণা দিয়েছে। চলো আমাদের এই জায়গাটা থেকে শুরু করি। ভারতবর্ষে কোথায় কোথায় আদিম মানুষ সেটা আমরা একটু পরের পাতায় জানতে পারবো, কিন্তু তার আগে আদিম মানুষদের একটা ইতিহাস জেনে নিই, আদিম মানুষের কথা। আদিম মানুষ দেখো, আমি একটু লাইন বাই লাইন পড়ি, দেওয়ার চেষ্টা করতে গেলে হয়তো গোটা বইটা চ্যাপ্টারটা শেষ হবে না, তবু আমি যেটুকু না পড়ালে নয় সেটুকু বলে দিচ্ছি। বলছে, দেখো, মেরুদণ্ডের ওপরে রয়েছে একটা বড় মস্তিষ্ক। সত্যি তো, আমাদেরও মেরুদণ্ডের ওপরে আছে, মাথা দাঁড়িয়ে আছে, সেটা একটা এখানে বলেছে। আর এইখান থেকে একটু পড়বে, লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর স্থলভাগ ছিল ঘন জঙ্গলে ঢাকা। সত্যি তো, একসময় তো পৃথিবীটা বনেই ঢাকা ছিল। যদি আমরা কোনো গ্রামের ইতিহাস বা শহরের ইতিহাস জানতে চাই, সেখানে বনই ছিল, বন কেটে কেটে মানুষ বসতি স্থাপন করেছে। আজও আমাদের যদি আমরা পশ্চিম বর্ধমানে তাকাই, দেখতে পাবো অনেক এখনো বড় বড় জঙ্গলও আছে। হয়তো আগামী বছরগুলোতে হয়তো আস্তে আস্তে মানুষ সেগুলো বসতি স্থাপন করতে পারে। এই জঙ্গলে ঢাকা ছিল আফ্রিকা মহাদেশ। আমরা তো অনেকগুলো মহাদেশের কথা পড়েছি, তার মধ্যে আফ্রিকা মহাদেশ যদি আমরা একটু মনে করি, সে পূর্ব অংশে একটা জঙ্গল ছিল, এখনো জঙ্গল আছে, ছিল বলে নয়, এখনো আফ্রিকা মহাদেশটা জঙ্গলে ভর্তি। মানে বনটা, জঙ্গলটার নাম আছে রাক্ষসে আফ্রিকা, মানে গাছগুলো মানুষ খায়, তারপর অন্যান্য জীবেরা তো আছেই। ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছে, ঠিক করিনি। চলো দেখো, সেখানে ছিল নাকি বিশাল আকারে ভয়ানক সব প্রাণী, গাছে গাছে ছিল, আজও আছে নানা ধরনের পাখি আর বানর। এই বানরের গল্প বলতেছে, বানর থেকে যে মানুষ হয়েছে সেটাই বলছে। দেখো, সেখানে এক ধরনের বড় বানর ছিল, এক ধরনের বড় বানর, তাদের নাকি আবার ল্যাজ ছিল না, এদের এপ বলা হতো। কি বলা হতো? এপ। তাহলে এপ কথার অর্থ কি? ল্যাজহীন বানর। অনেকে আবার বাঁদর লিখে দেয়, কিন্তু লিখবে বানর। বেশ, চলো
অনেক দিন ধরে আস্তে আস্তে আবহাওয়া খারাপ হতে থাকলো। নানা কারণে গাছপালা আগের থেকে কমে গেল, গাছপালা কিছু কিছু কমে গেল আর কি। গাছে গাছে ঘুরে বেড়ানো কঠিন হয়ে দাঁড়ালো। গাছপালা যদি কমে যায়, ওরা তো গাছে গাছেই ঘুরে, তা কখনো হয়তো মাটিতে নামতে হতো, অসুবিধা হতো ওদের। তাছাড়া আগের মতো আর সহজে ফলমূল পাওয়া মুশকিল হলো। গাছপালা কমে গেলে তো ফলমূল কমেও যাবে। তখন তারা কি করবে? তখন একদল এপ ঠিক করলো আর কি, একদল কি করলো, গভীর জঙ্গলে চলে গেল খাবারের খোঁজে। আর একটা দল খাবার খুঁজতে খুঁজতে মাটিতে নেমে এলো, দু পায়ে দাঁড়াতে চেষ্টা করলো। খাবার সহজে পাওয়া গেল না, তাই খাবার খোঁজা শুরু হলো। এরপর এলো কোনোভাবে দাঁড়াতে পারা মানুষ। সেটা প্রায় 30 থেকে 40 লক্ষ বছর আগের কথা, অর্থাৎ এপ থেকেই কিন্তু এসেছে। এইভাবে আস্তে আস্তে এপ থেকে আলাদা হয়ে গেল মানুষ পরিবার। অর্থাৎ ওই যে দাঁড়াতে শিখলো, ওই যে ওরা মানে একটু করে চেষ্টা করতে লাগলো দাঁড়াতে, আবার শিখেও গেল। সেই এপ থেকে মানুষ পরিবার এলো, অর্থাৎ যেটাকে বলা হয় হোমিনিড। যদি তোমাদের প্রশ্নে পড়ে হোমিনিড কি, তখন একটাই উত্তর দেবে, এপ থেকে আলাদা হয়ে যাওয়া মানুষ। চলো এবার আমরা যাব পরের পাতায়। এই পরের পাতায় পড়তে এসে দেখো, এটা একটা তোমাদের কাছে কঠিন পারা লাগে, শক্ত লাগে, মনে থাকতে চায় না। সত্যি জায়গাটা মনে থাকার মতো নয়। আমি তোমাদের আস্তে আস্তে ঠিক কী করে মনে থাকবে সেটা বলে দিচ্ছি। এখানে দেখো অস্ট্রালোপিথেকাস, এটা ইংরাজি কথা। এবার আমরা এটা ঐতিহাসিক ইংরেজি কথা, এপ থেকে মানুষ, এটা আমরা বাংলায় করেছি। অর্থাৎ এপ থেকে মানুষ হলো, তাকে বলবো আমরা অস্ট্রালোপিথেকাস। মানুষটা আবার কেমন হয়েছিল? ভালো মানুষ হয়েছিল না, বলতে সেটা 40 লক্ষ থেকে 30 লক্ষ বছর আগে। চিন্তা করো, এরা দু পায়ে ভর দিয়ে কোনো রকমের দাঁড়াতে পারত। আর সেই সময়টা সেই মানুষটার কথা বলছি যারা কোনো রকমের দু পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারত। কি খেত জানো? শক্ত বাদাম খেত, শুকনো ফল চিবিয়ে খেত। তার ফলে ওদের চোয়ালটা কেমন হবে? শক্ত হবে এবং সুগঠিত হবে। চোয়াল দিয়ে তো চিবিয়ে খেতে হতো। এখন আমাদের যদি বয়স্ক মানুষরা খেতে পারে না, তার মানে চোয়ালটা তাদের দুর্বল হয়ে গেছে, শক্ত বাদামও খেতে পারে না, শুকনো ফল চিবিয়েও খেতে পারত না। এরা গাছের ডাল দিয়ে ধাক্কা মারত, পাথর ছুটতে চেষ্টা করত। এই রকম মানুষ এসেছিল এর থেকে, এই ধরনের মানুষ। চলো তারপরে দেখছি দক্ষ মানুষ এলো, মানে একটু বলবান শক্তিশালী মানুষ হলো, যাকে বলা হয় হোমো হ্যাবিলিস। এরা ছিল আনুমানিক 26 লক্ষ বছর আগে। ওটা আরও আগে হবে বলে 40 লক্ষ বছর আগে। যদি সবটা মনে না থাকে 40 লক্ষ বললে তারপরে একটু কমে নেবে, 40 থেকে 30। এটা 26 লক্ষ থেকে 17 লক্ষ বছর আগে। একটু পেছিয়ে গেল সময়টা, মানে আমাদের এখান থেকে। তারপর এরা কিন্তু দলবদ্ধভাবে থাকত, হাঁটতে পারত। আগে আমরা দেখেছিলাম কি কোনো রকমের দাঁড়াতে পারত। এরা ফলমূল তো খেতই এবং কাঁচা মাংস খেত। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটু ওরা খাবারে পরিবর্তন আনলো। আগে শুকনো ফল বাদাম এসব খেত, একটু পাশাপাশি ওরা একটু কাঁচা মাংস খেতে শিখেছিল, এই দক্ষ মানুষরা। আর এরা প্রথমে পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করতো। আগেও দেখতাম পাথর ছুটতে লেগেছিল, কিন্তু অস্ত্র হিসেবে ব্যবহার করলো। তো পশু শিকার করতে হবে, তখন পাথরকে সুচালো করলো, ধারালো করলো, আর একটা পাথরে জুড়ে আঘাত করে অস্ত্র বানাতো। তাহলে একটা পাথর থেকে আর একটা পাথরকে ভেঙে অস্ত্র বানানোর চেষ্টা করতো। তারপরে এলো হোমো ইরেক্টাস। তাহলে এটা 26 লক্ষ বছর হলে এটা 20 লক্ষ নেমে আসবে, 20 লক্ষ থেকে 3 লক্ষ, 50,000 বলে দিলেও হবে। এরা দু পায়ে, এগুলো সব কিন্তু আনুমানিক, একদম কিন্তু সঠিক নয়, অনুমান করা লেখা আছে। পুরোপুরি যেন তোমরা 20 লক্ষ লিখে দেবে না, আগে আনুমানিক কথাটা ব্যবহার করবে, এটা অনুমান করা আছে।
এরা দু পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াতো। এই যে তাহলে এখানে স্যার হাঁটতে পারতো বললো, 26 লক্ষ বছর আগে মানুষ হাঁটতে পারতো, আর আজ থেকে 20 লক্ষ বছর আগে মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারতো। এবার কেমন? হ্যাঁ, এরা হাঁটতে পারতো মানে কি, এরা 4 পায়ে, হ্যাঁ, মানে এখানে তো দাঁড়াতে পারতো, এখানে হাঁটতে পারতো, এখানে সোজা হয়ে দাঁড়াতে পারতো, হয়তো হাতের সাহায্য নিয়ে ওরা হাঁটতে পারতো, হাত দুটোকে ব্যবহার করতো। এইখানে পুরোপুরি দেখছি একদম সোজা হয়ে দাঁড়িয়ে পড়লো। সেই জন্য বলছে হোমো ইরেক্টাস, অর্থাৎ সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ। দলবদ্ধভাবে গুহায় থাকতো। আগেও দেখলাম এরা দলবদ্ধভাবে থাকতো, এরাও এখনও দেখছি দলবদ্ধভাবে গুহায় আশ্রয় নিয়েছিল। ঝড় বৃষ্টি তো দেবেই, আবার পশুরা আক্রমণ করতে পারে, একটু গুহার মধ্যে ঢুকে যেত। এরা শিকার করতে পারতো। শিকার তো আগেও দেখছি কাঁচা মাংস খেত, তাহলে কি শিকার করতে পারতো না? হয়তো পারতো না, কারণ হয়তো বনে আগুন লেগে গেলে, কোনো জন্তু মারা গেলে সেটা খেতে হতো, বেশ শিকার করতে পারতো। এরা আগুনের ব্যবহার শিখেছিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে আগুনের ব্যবহার শিখেছিল হোমো ইরেক্টাস না হোমো হ্যাবিলাস না এর থেকে মানুষ? তখন কি অ্যান্সার দেবে? এই হোমো ইরেক্টাস, অর্থাৎ সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষরা আগুনের ব্যবহার শিখেছিল। এরা বানিয়েছিল স্তর কাটা নুড়ি, পাথরের হাতিয়ার। বলবে কারা নুড়ি পাথরের হাতিয়ার বানিয়েছিল? এই হোমো ইরেক্টাস বা সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ। শেষের দিকে বানিয়েছিল হাত কুঠার। চলো, হোমো সাপিয়েন্স আমি মনে করিয়ে দিচ্ছি একটা টপিক দিয়ে, কি করে মনে রাখবে, যদি বারবার পড়ে থাকো মনে থাকে না যখন, তখন আমি সেটা কাজে লাগবে। হোমো সাপিয়েন্স, বুদ্ধিমান মানুষ। এরা নাকি 2 লক্ষ বছর পিছিয়ে গেলে সেই সময়কার কথা বলতে, 2,30,000 আনুমানিক কথাটা বলতেই হবে। এরা দল বেঁধে পশু শিকার করতে যেত, নানা কাজে আগুন ব্যবহার করতো। নানা কাজে মানে কখনো হয়তো তাপ শীতের হাত থেকে বাঁচার জন্যে, কখনো হয়তো পশুকে পুড়িয়ে খাওয়ার জন্যে, পশুর মাংস পুড়িয়ে খেত, পশুর চামড়াও করতো। আবার আগুনকে ব্যবহার করতো হয়তো পশুর হাত থেকে বাঁচার জন্য, আগুন দেখলে পশুরা ভয়ে পালিয়ে যায়, তাই নানা কাজে আগুন ব্যবহার করত। ছোট তীক্ষ্ণ ধারালো পাথরের অস্ত্র তৈরি করতে শিখেছিল। এরা বর্ষা জাতীয় পাথরের অস্ত্র বানাতে পারত। বর্ষা অস্ত্রটা কেমন জানো? ধরো একটা লাঠি, তো লাঠির আগে একটা পাথরকে বাঁধতো, দিয়ে একটা খাঁজ করা থাকতো, মানে ভুঁকে যাওয়ার পর তাকে যখন বার করতো তার নাড়ি ভুঁড়িটা বেরিয়ে আসতো, মানে খুব ঘায়ল। এই ধরনের বর্ষা একটু খাঁজ করে দিলে আরও ভালো হবে। চলো, আমরা শিখে ফেললাম, একটু মনে রাখায় আমরা একটা পদ্ধতি জেনে নিই। স্যার আমরা বারবার পড়ি, মনে থাকে না। একটা ছড়া মনে রাখবে। ছোট ছেলে বলছে, জায়গাটার নাম জানে না, দুটো জায়গা তার নাম মনে পড়ে না, যে কোথায় সাপের একটা বুদ্ধি খেলা দেখেছিল, অর্থাৎ সাপটা একটা মানে তাকে বিজি দিয়ে তাড়া করেছে, অর্থাৎ নেউল যাকে আমরা বলি, সেই সাপটা যে কীভাবে বুদ্ধি করে বাঁধলো সে এক জায়গায় দেখেছিল, সেটা বলছে আর কি। বলছি পিঠে থেকে ইয়ে হয়ে, লিখে ফেলি, পিঠে থেকে এরকম করে লিখবে, থেকে ইয়ে হয়ে, ছোট ছেলে তো বলতে পারে না, তো ইয়ে হয়ে পিঠে থেকে ইয়ে হয়ে হোমো দেখলো, ইয়ে হয়ে একটুখানি মনে করিনি, হাবি দেখলো সাপের বুদ্ধি। হ্যাঁ, হাবি দেখলো সাপের বুদ্ধি। হাবি দেখলো কি? দেখলো সাপের বুদ্ধি। বুদ্ধি কি পেলাম জানো এটার মধ্যে? আমি বারবার পড়ি, পিঠে মানে মনে পড়ে গেল 1 নম্বরে আছে অস্ট্রালোপিথেকাস। এর বাংলাটা কি হবে? দেখো, সেই এফ থেকে মানুষ, যেখানে থেকে কথাটা পাবো, আর কোথাও থেকে নেই, তাহলে এফ থেকে মানুষ মানে বুঝে নিলাম অস্ট্রালোপিথেকাস মানে এফ থেকে মানুষ। আর একটা হয়ে কথাটা আছে, সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ, তাহলে কোথায় সেটা? ইয়ে মানে ইরেক্টাস। কি? একটু হোমো ইরেক্টাস। হোমো এর দ্বিতীয়টা করে দিয়েছি, হোমো ইরেক্টাস হচ্ছে সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ, মনে পড়ে গেল। হ্যাবি দেখলো, দেখলোটা হবে দক্ষ। হ্যাঁ, দক্ষ, দটা পেয়ে গেছি না, দক্ষ মানুষ। হ্যাবিলাস, হাবি দেখলো মানে
হাবি দেখলো, মানে হোমো হ্যাবিলিস, সেই জন্যে হ্যাবিটা মনে পড়ে গেল। সবারই তো হোমো আছে না। সাপের বুদ্ধি অর্থাৎ সাপিয়েন্স, বুদ্ধিমান মানুষ, হোমোটা আগে লাগিয়ে দেবে, হোমো হ্যাবিলাস, হোমো সাপিয়েন্স, হোমো ইরেক্টাস, এটাও অস্ট্রালোপিথেকাস। তাহলে মাঝে সাপিয়েন্স মানে, সাপ মানে সাপিয়েন্স, হোমো সাপিয়েন্স, বুদ্ধি মানে বুদ্ধিমান মানুষ। তো ছোট্ট ছড়া, বাচ্চা ছেলের ছড়া, পিতে থেকে হয়ে হোমো দেখলো, হ্যাবি দেখলো, সাপের বুদ্ধি। বলতে পারছি না ইয়েটা কোন জায়গায়, তো অন্য অন্য জায়গা হতো, পিতি জায়গাটা মনে আছে, হয়ে সেরকম মনে করলে এটা হয়ে যাবে। চলো অন্য জায়গাটা মনে পড়ে গেল। এবার আমরা আসবো এই জায়গাটাতে, খুব ভালো একটা জায়গা। তারপরে আমরা যাব এক একটা জায়গা, কীরকম পড়তে হবে অধ্যায়টা। এটা তো শুধু আদিম মানুষের কথা বোঝালো, এর থেকে মানুষ কি করে হয়, হোমোনিড কাদের বলে, এগুলো বুঝিয়ে দিল। দিয়ে আর একটু বোঝাতে এসে পুরনো পাথরের যুগ, অর্থাৎ পাথরের যুগ হিসাবে আদিম সময়কে ভাগ করেছে। আমরা অনেক আগেকার কথা যখন বলতে যাব তখন একটা পুরনো পাথরের যুগের কথা বলবো, তারপরে একটু সময় আগেকার মাঝের পাথরের যুগকে বলবো, তারপরে বলবো নতুন পাথরের যুগ। তাহলে মাঝে পুরনো নতুন, পুরনো নতুন, মাঝের পাথর। তাহলে আমরা লিখব প্রথমে পুরনো, তারপরে শেষে নতুন, তারপর মাঝ। তাহলে আমার সাজানো হয়ে গেল উপরটা। এটা দেবো 20 লক্ষ থেকে 10,000, পরেরটা 10 দিয়ে শুরু করব, 10 থেকে 8,000, পরেরটা 8 দিয়ে শুরু করব, 8 থেকে 4,000। তাহলে আমাকে মনে রাখতে হবে 20, 10 আর 8। তাহলে মনে রাখলে কী হবে, দেখো 20 লিখলাম, এখানে 10 লিখেছি, আমি একটু দেখিয়ে দিই। এইখানটা পুরনো লিখলাম, লেখাটা ভালো নয়, তোমরা একটু বুঝে নেবে। পুরনো লিখলাম, শেষে নতুন লিখলাম, মাঝ লিখে দিলাম, মাঝের পাথর। তাহলে পুরনো পাথরের যুগ, মাঝের পাথরের যুগ, নতুন পাথরের যুগ। কী লিখেছিলাম, 20, 10 আর 8। তাহলে 20 থেকে এই 10টা মনে পড়ে গেল, 10 লক্ষ বছর আগে। এটা 8টা মনে পড়েছে, 10 থেকে 8 লক্ষ বছর আগে, 8 থেকে 4 লক্ষ বছর আগে। না, এটা 1000 হয়ে যাবে। হ্যাঁ, এই দুটো কিন্তু 1000 হবে, একটুখানি মিস করে ফেললাম। এটা লক্ষ হবে, এটা 1000 হবে, এটাও 1000 হবে। ঠিক আছে। আর এটা যদি 1000 হয়, 10টা যদি আমার 1000 হয় মাঝেরটা, তাহলে এখানেও 1000। একবার লক্ষ, বাকি সব 1000। 20, 10, 8, 4 মনে রাখলেই হয়ে যাবে। কী করে হয় আমি একটু দেখিয়ে দিলাম। তাহলে প্রথমটা আমাদের মনে পড়ে গেল, 20 লক্ষ থেকে 10,000 বছর আগেকার কথা বলছে, সেখানে নাকি পুরনো পাথরের যুগ বলা হয়। ভারী হাতিয়ার, বড় বড় হাতিয়ার, ভারী পাথর, এবড়ো খেবড়ো, শিকার করে বনে ফলমূল জোগাড় করে খেত। সত্যি তো, পুরনো পাথরের যুগে তার চাষবাস জানবে না, অনেক আগেকার কথা বললে তারা ফলমূলই খাবে, সেই জন্য বলছে ফলমূল জোগাড় করে খেত, শিকার করত। একটু যখন পরের সময় এলো, শিকার করতে খাবার অসুবিধা হচ্ছে, সবসময় শিকার পাচ্ছে না, তখন কি করতে শিখবে ওরা, তখন মানে পশু পালন শুরু করে দেবে, যে অসময়ে সেই পশুটাকে আমরা বধ করে খেতে পারবো। সেই জন্য বলতে পশু পালন শিখে গিয়েছিল। প্রথম পশু শিকার করে আনতো, তারপরে পশু পালন করলো, যখন যেটা পাবে শিকার করে খাবে, আর বনে ফলমূল তো খেতুই। পরে একটু উন্নতি হবে, পশুপালনের পাশাপাশি এরা কৃষি কাজটা শুরু করে দেবে, তাহলে তো চাষ শুরু করে ফেললো, আর তো এদের কোনো অভাব হবে না। সেটা কিন্তু 8,000 থেকে 4,000 বছর আগেকার কথা। কষ্ট হলো শিখতে না। তাহলে প্রথমে ওরা ফলমূল খেত আর শিকার করতো, শিকার দিয়ে পশুপালনটা শিখেছিল, ফলমূলের সঙ্গে সঙ্গে পশুপালনটা। পরে পশুপালন তো থাকলোই, দিয়ে আবার কি করতে লাগলো না, এরা কৃষিকাজ শুরু করলো। এখানে পশুপালন প্লাস কৃষিকাজ, যেটা আজও আমাদের করা হয়। প্রথম এরা ঘর বাড়ি বানাতে জানতো না, গুহায় থাকতো, মানে পুরনো পাথরের যুগে। কোথায় প্রমাণ দিতে হবে আমাকে,
যে আপনি বলে দিচ্ছেন আমাকে ভারতবর্ষে কিন্তু আদিম মানুষরা থাকতো, আমাকে প্রমাণটা দেবেন যে কোথায় ছিল, তাহলে আমাদের চ্যাপ্টারটা ভালো পড়াশোনা। আমি প্রমাণগুলো দিয়ে দেবো, কোথায় তোমাদের প্রমাণ আছে, কোথায় খোলা আকাশের নিচে থাকতো, কোথায়। তারপরে কি হয়েছিল, মাঝের পাথরের যুগে গুহা থেকে বেরিয়ে এরা বসতি বানাতে শুরু করেছিল, গুহাতেও থাকতো, আগেটা দেখলাম। দিয়ে যাযাবর জীবন ছেড়ে স্থায়ী অঞ্চলে বাস করলো। এই অধ্যায়টা কিন্তু যাযাবর জীবন থেকে স্থায়ী অধ্যায় পর্যন্ত পড়াশোনা। তাহলে এইটা যখন আমরা যাব, অর্থাৎ নতুন পাথরের যুগ যখন আমরা পড়ব, তখনই অধ্যায়টা আমাদের শেষ হবে। চলো শুরু করি। এখন এই পুরনো পাথরের যুগ যাব, কোথায় আমরা নমুনাগুলো পাবো যে এরা খোলা আকাশের নিচে থাকতো, বনে ফলমূল খেত, শিকার করতো, সেগুলো আমরা দেখব। কিন্তু তার আগে একটা ছোট্ট ধারণা দিয়েছে দাবানল। দাবানল কি গো, বনে যখন ঝড় দেয় তখন গাছে গাছে একটা ঘর্ষণ তৈরি হয়, ঘর্ষণ তৈরি হওয়ার ফলে বনের মধ্যে আগুন সৃষ্টি হয়, বনে আগুন লেগে যায়, একে বলা হয় দাবানল। অর্থাৎ দাবানলকে এক কথায় আমরা বলবো বনের লেগে যাওয়া আগুন, বনের লাগা আগুন। তখন কি হয়েছিল, মানে সেই আগুনকে নাকি আগুনটা নিয়ে আসতো, দিয়ে গুহায় জ্বালিয়ে রাখতো, নিবেদিত না। একদিন হঠাৎ দেখলো কি গাছে মানুষ আগুন জ্বালাতে শিখেছিল, তারপর হাতিয়ার তৈরি করতে গিয়ে চকমকি জাতীয়, বলি কোন পাথরকে ঘষাঘষি করলে আগুন জ্বলে ওঠে, চকমকি পাথর একটু এখনও দেখা যায়। সেই দুটো পাথরকে ঘষতে ঘষতে হাতিয়ার তৈরি করতে করতে না ওরা আগুন বেরোচ্ছিল দেখে নিয়েছে, সেই আগুনটা থেকে ওরা বুঝে নিল তাহলে আমরা এরকম করে আগুন জ্বালাতে পারি। তো চকমকি পাথর থেকে কিন্তু ওরা আগুন আবিষ্কার শিখে ফেলেছিল। বেশ, চলো সেটাই কিন্তু এখানে একটু বলে দিল। এইবার দেখো এইখানটা একটু আলোচনা করেছে যে আগুন বদলের পাশাপাশি জীবনযাত্রা কিছু বদলে যাবে, সেটা পড়ে নেবে। নরম মাংস খেতে শুরু করলো, চোয়াল ও দাঁতে কম জোর লাগতো, নরম মাংস খেলে পারি, পুড়িয়ে খেলে পারি। তারপর সামনে ধারালো উঁচু দাঁত ছোট হয়ে গেল, আস্তে আস্তে চেহারা পরিবর্তন এলো, শরীর এবং বুদ্ধির বিকাশ করলো। এখন আমাদের প্রমাণ শুরু হবে ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ, তাহলে হাতিয়ার এবং জীবনযাত্রা দিয়ে। এখন দেখি তুমি ভারতবর্ষে যে পুরনো পাথরের যুগ কোথায়, ওইগুলো আমাদের প্রমাণ পাওয়া যায়। বলেছে দেখো, আমরা পুরনো মানে এটাকে নিয়ে আলোচনা করতে এসেছি, যে পুরনো পাথরের যুগ কোথায় ভারতীয় উপমহাদেশে ছিল। চলো আমরা সেটাকে পরের পাতায় দেখে নিই কোথায় ভারতবর্ষে দেখা যায়। বলতে দেখো, যদি কাশ্মীরের সোয়ান উপত্যকায় যাওয়া হয়, তাছাড়া পাকিস্তানের পটোয়ার মালভূমিতে যাওয়া হয়, এছাড়া হিমাচল প্রদেশের শিবালিক পর্বতে যদি যাওয়া হয়, তাহলে পুরনো হাতিয়ারগুলো পাওয়া যাবে। সেগুলি বেশিরভাগই হাত কুটার এবং চপার জাতীয় হাতিয়ারগুলি ছিল ভারী এবং নুড়ি পাথরের। সে তখনই তো পুরনো পাথরের যুগে তো এইগুলি তখন ধারালো বার করতে পারতো না, তাহলে সেখানে এই ধরনের জিনিসগুলো দেখা গিয়েছে, মানে ওই জায়গায় নিশ্চয়ই আদিম মানুষরা বাস করত। তাহলে প্রমাণ হলো পাকিস্তানের পটোয়ার মালভূমিতে চলে যাবে, দেখতে পাবে। কাশ্মীরের সোয়ান উপত্যকায় যেতে হবে, আর হিমাচল প্রদেশের শিবালিক পর্বতে যেতে হবে। তাহলে একটা প্রমাণ দেখা গেল। বলছে হোমো ইরেক্টাস প্রজাতির মানুষরা ভারতীয় উপমহাদেশে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছিল। তার প্রমাণ কি আছে? হোমো ইরেক্টাসে আমরা কি দেখেছিলাম, সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ, 20 লক্ষ বছর থেকে 3 লক্ষ বছর আগেকার কথা। তা তারা কোথায় ছিল? কর্ণাটক, সেখানে একটা হুন্সকি উপত্যকা আছে। কর্ণাটক একটা রাজ্য, রাজস্থান একটা রাজ্য, সেই রাজস্থান রাজ্যে দিনওয়ানা, সেখানে গেলে দেখতে পাবো। মহারাষ্ট্রে যদি যাই, মহারাষ্ট্রের নিভের সাথে, পশ্চিমবাংলা কিছু নেই, বিহারেও দেখি কিছু নেই, 3টে জায়গায়। তাহলে এখানে প্রশ্ন পড়ে, সোয়ান উপত্যকা কোথায়? কাশ্মীরে। পটোয়ার মালভূমি কোথায়? পাকিস্তানে। শিবালিক পর্বত কোথায়? হিমাচল প্রদেশে। দিদওয়ানা কোথায়? রাজস্থানে। হুন্সকি উপত্যকা কোথায়? কর্ণাটকে। অর্থাৎ বাঁ দিক ডান দিক দিল, হুন্সকি উপত্যকা দিল, দিনওয়ানা দিল, বাঁ দিকে রাজস্থান কর্ণাটক দিল, তোমাকে মিল করতে হবে। তাহলে দিনওয়ানা রাজস্থানে, মহারাষ্ট্র নিবেসা হচ্ছে মহারাষ্ট্রের রাজ্য, এগুলো রাজ্যের নাম, এটা একটা জায়গার নাম। বলেছি প্রত্নকেন্দ্রগুলিতে ওইরকম পাথরে হাতিয়ার পাওয়া গেছে। আর
মধ্যপ্রদেশে একটা নদী আছে, নর্মদা নদী উপত্যকা, সেখানে নাকি 1,30,000 বছরের বেশি মাথার খুলি পাওয়া গেছে একটা মানুষের। আর ভারী নিরেট পাথরে কুঠার যারা ব্যবহার করত, তারা খাবার জোগাড় করতো নিজেরাই, নিজেদের খাবার তারা নিজেরাই বানাতে পারতো না, পশুপালন এরকম একটা বোঝানো হয়েছে। এখানে সেই আলোচনাটা করেছি, তোমরা দেখে নেবে। তার আগে আমি একটুখানি আর এক জায়গায় কোথায় দেখিনি। মধ্যপ্রদেশে যদি আমরা যাই, ভোপাল বলে মধ্যপ্রদেশের রাজধানী, সেখান থেকে কিছুটা দূরে যাবো, বিন্ধু পর্বত দেখতে পাবো, তার গা ঘেঁষে একটা জঙ্গল আছে। তাহলে প্রথমে মধ্যপ্রদেশ যাব, তার রাজধানী ভোপাল যাব, ভোপাল থেকে কিছুটা দূরে যাব, বিন্ধু পর্বতের কাছাকাছি গা ঘেঁষে একটা নির্জন জঙ্গল পাবো, সেখানে দেখতে পাবো 1957 সাল খ্রিস্টাব্দে ভীমবেটকা গুহার খোঁজ পাওয়া গিয়েছে। সেখানে একটা গুহা আছে, এই গুহাটা ভীমবেটকা নাম। তাহলে কোন রাজ্যে? মধ্যপ্রদেশে। কোন পর্বতের ধারে? বিন্ধু পর্বতের ধারে। তা ভীমবেটকা গুহা আছে। আমি যদি মানচিত্রে যাই, মানচিত্রটা খুব দেখাবার চেষ্টা করছি কোন জায়গাটা, ভারতবর্ষে বুঝে ফেলবে। হ্যাঁ, এরকম ভারতবর্ষে একটা মানচিত্র, এটা হচ্ছে মধ্যপ্রদেশ। হ্যাঁ, আমাদের মনে রাখবে। আমি একটু এই জায়গাটা দেখানোর চেষ্টা করি। এই জায়গাটা মধ্যপ্রদেশ, এইখানে আমাদের বিন্ধু পর্বতটা রয়েছে। এই বিন্ধু পর্বতে গা ঘেঁষে এই জায়গাটা আমরা বাস করছি। এই জায়গাটা পাকিস্তানের পটোয়ার মালভূমি একটু আগে পড়লাম। তারপর হিমাচল প্রদেশে শিবালিক দেখলাম, তাই তো হিমাচল প্রদেশে শিবালিক দেখলাম বোধহয়, একটুখানি দেখিনি, ম্যাপটা তো অন্য পাতায় চলে এসেছি। হিমাচল প্রদেশের শিবালিক ওই জায়গাটা, কাশ্মীরটা একটু উপরে। তাহলে আমরা বুঝে ফেললাম রাজস্থান, দিনওয়ানে এইসব জায়গাতে মাথায় 1,30,000 বছরের নাকি একটা মাথা খুলি পাওয়া গেছে। তাহলে বুঝলাম যে সেই সময় মানুষ এখানে বাস করতো বলেই দেখা যাচ্ছে। আর এখানে দেখো সেই গুহাগুলিতে দেখলাম পুরনো পাথরে আদিম যুগে মানুষটা বসতি শুরু করেছিল। আর সেটা পাওয়া গেছে কত সালে? 1957 সালে। গুহার দেয়ালে আঁকা ছবি পাওয়া গেছে, তারা সবাই নাকি শিকারী, সবই নাকি শিকারী দৃশ্য। তারা পশু শিকারের ছবি রয়েছে, তাছাড়া পাখি, মাছ, কাঠবিড়ালির মতো প্রাণী চিহ্ন দেখা যায়। এছাড়া দেখা যায় যে মানুষ একা অথবা দল বেঁধে শিকার করছে। তাদের কারো কারো মুখোশ, মুখে মুখোশ, হাতে পায়ে গহনা। অনেক সময় মানুষের সঙ্গে কুকুরকে দেখা যায় ছবিতে। ছবিগুলিতে সবুজ ও হলুদ রঙের ব্যবহার বেশি হলেও সাদা এবং লাল রঙটা কম। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভীমবেটকা গুহার ছবিগুলিতে কোন রঙের বেশি ব্যবহার আছে? তোমাদের কিন্তু বলতে হবে হলুদ এবং সবুজ রং। এবং কোন রঙের কম ব্যবহার আছে সেটা কিন্তু বলতে হবে সাদা এবং লাল রং। তাহলে গুহার মধ্যে ছবি রয়েছে ভীমবেটকা, তাহলে মানুষ নিশ্চয়ই ওখানে থাকতো। সেটা না খবর পাওয়া গেছে 1957 সালে, খুঁড়তে খুঁড়তে সন্ধান পাওয়া গেছে। তো মানুষ তাহলে ওই জঙ্গলের মধ্যে থাকতো। দেখো, আর যদি ভীমবেটকা সম্পর্কে একটা টিকা বলে তোমরা লিখতে পারবে। এইখানে আর একটা ভালো প্রশ্ন আছে, যেমন ধরো উপমহাদেশের কয়েকটি জায়গা পুরনো গুহার বসতি নজির পাওয়া গেছে। এছাড়াও ভীমবেটকা ছাড়াও আরও কিন্তু গুহা খুঁজে পাবে ভারতবর্ষে, মানে অর্থাৎ ভারতীয় উপমহাদেশে। উত্তর পশ্চিমে পাকিস্তানে যদি আমরা যাই, তাহলে এখন তো পাকিস্তানটা ভাগ হয়ে গেছে, আগে তো ভাগ হয়নি। এই সাংহাও বলে একটা জায়গা আছে, সেখানেও নাকি আমরা দেখতে পাবো একটা গুহা। কর্ণাটকে যদি যাই, কুর্নুল বলে একটা জায়গা আছে, মধ্যপ্রদেশে ভীমবেটকা। শুধু ভীমবেটকাটা তোমাদের বুঝিয়েছে যে ভীমবেটকাতে সেখানে উপমহাদেশ আগেকার মানুষরা বাস করতো। তাহলে আমরা বুঝে নিলাম। তবে কর্ণাটক আর পাকিস্তানটা একবার দেখিয়ে দিই মানচিত্রে, তোমরা স্যার দেখে সঙ্গে আলোচনা করে নেবে। এটা ভারতবর্ষের এক অন্য মাথায় চলে এসেছে, এটা মানে উপর দিকটা ভারতবর্ষের সিন্ধু নদীটা, কাশ্মীরি জায়গাটা, তখন পাকিস্তান নেই, ভারতবর্ষ ছিল। বেশ, চলো, আমাদের অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছে, কিন্তু একটা প্রশ্ন আমি বাদ দিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে লুসি। ওই আফ্রিকা মহাদেশ যেখানে এপের সন্ধান পাওয়া গিয়েছিল, সেইটা কিন্তু আফ্রিকার জঙ্গলে যাব না, ইথিওপিয়ার একটা জায়গা, শহর, সেই ইথিওপিয়ার হাদার বলে একটা জায়গা আছে। আফ্রিকা মহাদেশে ইথিওপিয়া আর হাদার নামে একটা জায়গা আছে। সেখানে 1974 খ্রিস্টাব্দে অস্ট্রালোপিথেকাসের কঙ্কালের কিছু অংশ পাওয়া গেছে। অস্ট্রালোপিথেকাস কি দেখেছিলাম, শক্ত চোয়াল, বাদাম, এরা কিবি খেত। তো সেখানে তার কিছু অংশ পাওয়া গেছে, কঙ্কালের কিছু অংশ। তা কঙ্কালটি প্রায় 32 লক্ষ বছর আগেকার কথা। তার চিন্তা, আগেকার ছোট্ট একটা মেয়ের কঙ্কালটি নাম দেওয়া হয়েছিল লুসি।
লুসির মস্তিষ্ক থেকে অন্যান্য প্রাণীর তুলনায় বেশ বড় ছিল, যদিও ধীরে ধীরে আদিম মানুষের মস্তিষ্ক আরো বড় হতে থাকে। তাহলে লুসি সম্পর্কে আমাদের অনেক জানা হয়ে গেল। এটা একটা নাম দেয়া হয়েছিল, মস্তিষ্ক মানে একটা মস্তিষ্ক পাওয়া গিয়েছিল। মাথাটা নষ্ট হতে চায় না, জানো তো, মাথাগুলো থেকে যায় প্রায়, ওটা খুলিটা নষ্ট হতে চায় না। তাহলে আমরা দেখলাম 1974 খ্রিস্টাব্দে পাওয়া গেছে সেটা। তাহলে আমাদের মোটামুটি আমরা বুঝতে পারছি যে কীরকম পড়তে হয়। আর এখানটা একটা হুন্সকি উপত্যকা বুঝিনি। হুন্সকি উপত্যকা হচ্ছে কর্ণাটক, একটু আগে আমরা পড়লাম, কর্ণাটক রাজ্যে বুলগাঁও জেলায়। সেখানে আবার কি হয়েছে স্যার, আমরা তো কর্ণাটকে কুর্নুল দেখলাম, যেখানে পুরনো গুহা পাওয়া যাবে একটা, এই ভীমবেটকা মতো। ওখানে আবার কি আছে হুন্সকি উপত্যকাতে? উপত্যকা তো একটা নদীর উপত্যকা। হুন্সকি উপত্যকা ইসামপুর গ্রাম, তার পাশ দিয়ে বয়ে গেছে কাথটা হাল্লা খাল, কাথটা বা কাথোটা হাল্লা খাল, নদী ঠিক নয়, তার উপত্যকা। 83 খ্রিস্টাব্দে মাটি খোঁড়া হয়েছিল। সেখানে খুঁড়ে পুরনো পাথরের যুগে হাতিয়ার পাওয়া গেছে। যে হাতিয়ারগুলো পুরনো পাথরে খোঁতা ছিল, ধারালো ছিল না, সেটা 5 থেকে 6 লক্ষ বছর আগেকার। এর চেয়েও বেশিরভাগ হাত কুড়ুল ছিল, মানে বেশিরভাগ হাত কুড়ুল, ছোঁড়া, ছাঁচনি জাতীয়। তারপর অনেকের মতো হুন্সকি পাথরে হাতিয়ার তৈরি হতো, খালের জল, নানা রকম, যাও এটা আলোচনা করেছিলাম, পড়ে নেবে। তার মানে আমরা বুঝতে পারলাম ভারতীয় উপমহাদেশে বা ভারতবর্ষে কোথাও না কোথাও নজির আছে যে পুরনো পাথরের যুগে মানুষরা বাস করত, তার প্রমাণ দিলাম। পরের ভিডিওয়ে আমি তোমাদের মাঝের পাথরের যুগে যে প্রমাণগুলো পাবে সেটা আমি তোমাদের দেব। এবং গোটা এটা মাঝের পাথরের যুগে ভারতবর্ষে কোথায় কোথায় পাওয়া যাচ্ছে আমি দেবো। তোমাদের শব্দ হয়তো পড়তে পারবে না, তারপর 13 কথাটা পরের ভিডিওর মধ্যে দিয়ে দেবো। অনেকটা বড় ভিডিও হয়ে গেল। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে।